হ্যালো। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। সাউন্ড ক্লিয়ার? জি স্যার। হুম। এভাবে প্রায় 2 পৃষ্ঠা ঘর কাটেন। ঘর কাটছেন। জি স্যার। শান্তা শিমলা কি আট হইব না? শান্তা একটু অসুস্থ, সিমলারটা বলতে পারি না। আচ্ছা দেখেন, তো আজকে আমরা যেটা আলোচনা করবো, যখন নাকি আমরা একক ব্যক্তির কর নির্ণয় করবো ফুল অঙ্কটা, ঠিক আছে, তখন কর দায় কিভাবে নির্ণয় করবো, ঠিক আছে, ওই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো, কর দায় নির্ণয়। এখানে আমরা কিছু পার্ট আলোচনা করছিলাম প্রিভিয়াস চ্যাপ্টারে। কর দায় নির্ণয় মোটায়, মোটায় কি করবেন, সেকেন্ড কলামে লিখবেন। বাদ কর অব্যাহতি প্রাপ্ত দানসমূহ। সেকেন্ড কলামে
বাদ। ন্যূনতম কর দায় প্রযোজ্য আয়। লভ্যাংশ সিকিউরিটির সুদ হতে আয়। কর দায় এখানে লেখা রাখেন, একক ব্যক্তির জন্য। হুম। 2 নম্বর লেখেন, সঞ্চয়ী আমানত স্থায়ী আমানত ইত্যাদির সুদ বা মুনাফা। 4 নম্বর লেখেন, লটারির পুরস্কার হতে আয়। এইগুলা যোগ কইরা উপরে যে ব্যালেন্সটা আছে ওইখান থেকে এগুলো আমরা বাদ দেব। বাদ দেয়া নিচে ব্যালেন্সটা দেখুন। হুম। এই পর্যন্ত লিখছেন। জি। সারাদিন ফ্যানটা বন্ধ করে দাও। আচ্ছা, তারপরে এইটার পরে আপনার লেখেন, এরকম একটা মার্জিন দিবেন, ঠিক আছে? মার্জিনটা লিখবেন করের হার, বরাবর পেয়েছে, হ্যাঁ, করের হার, করের পরিমাণ, করের পরিমাণ। ঠিক আমার বোর্ডে যেভাবে দেখতেছেন ওইভাবে একটা মার্জিন ইয়া করে যতটুকু লিখছেন ভাগ কইরা করের হার, করের পরিমাণ লেখেন। সামনে বাতিটা জ্বালাও। নিয়মিত উৎসের আয়ের উপর কর দায় নির্ণয়। ওই পাঠ্যকের পরের অংশ, ঠিক আছে? প্রথম
3,50,000 টাকার পর্যন্ত মোট আয়ের মোট আয়ের ওপর 0% করের পরিমাণ শূন্য। পরবর্তী 1,00,000 টাকার পর্যন্ত মোট আয়ের ওপর 5%। পরবর্তী 3,00,000 টাকার উপর পর্যন্ত মোট আয়ের ওপর 10%। পরবর্তী 4,00,000 টাকার পর্যন্ত মোট আয়ের ওপর 15%। পরবর্তী 5,00,000 টাকার পর্যন্ত মোট আয়ের ওপর 20%। অবশিষ্ট আয়ের উপর অবশিষ্ট আয়ের উপর 25%। 25% যে এমন গুলো আসবো ওটা লিখবে না। নিয়মিত নিয়মিত উৎসের আয়ের উপর কর দেয়। নিয়মিত উৎস আয়ের উপর কর দেয়। হুম, লেখা হয়েছে এ পর্যন্ত? জি। ওকে, দেখেন পরবর্তীতে, দেখেন এই যে পরবর্তীতে আপনার খাতার নিচে জাস্ট একটা দাগ দিবেন আর কি। একটা দাগ দিয়া এই যে দেখেন লাস্টের দাগটা আছে না, এরকম একটা দাগ দেন। ঠিক আছে, আমার এই যে লাস্টের দাগ আছে না, এরকম একটা দাগ দেন এতটুকু লেখার পরে আপনার খাতা যতটুকু আছে। এরপরে লেখা শুরু করবেন খ। ন্যূনতম কর প্রযোজ্য আয়কর। লটারির পুরস্কার পুরস্কার ব্যতীত পুরস্কার ব্যতীত নিয়মিত আয়ের উপর করদার নির্ণয়। এটা আবার আরেকটা স্ল্যাব। ঠিক আছে, এই আগের মতোই, ঠিক আছে আগের মতোই, লাস্ট একটু ডিফারেন্স হবে। চাপা চাপা লেখেন একটু। প্রথম
3,50,000 টাকার উপর টাকা পর্যন্ত মোট আয়ের উপর 0%। পরবর্তী 1 লক্ষ টাকার উপর মোট আয়ের উপর 5%। পরবর্তী 3 লক্ষ টাকার উপর পর্যন্ত মোট আয়ের উপর 10%। পরবর্তী 4 লক্ষ টাকার পর্যন্ত মোট আয়ের উপর 15%। পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 20%। অবশিষ্ট আয়ের উপর আয়ের উপর 25%। তারপর লিখবেন ন্যূনতম কর প্রযোজ্য ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ নিয়মিত নিয়মিত উৎসের আয়ের উপর উৎসের আয়ের উপর আয়ের উপর কর দায় কর দায় এইখান থেকে বাদ দিবেন বাদ বাদ দিবেন একটু আগে যে আমরা বাড়ি করলাম নিয়মিত আয়ের উপর কর দায়, এই ব্যালেন্সটা ঠিক আছে। নিয়মিত নিয়মিত উৎসের আয়ের উপর কর দায়, ঠিক আছে। এটা হলো গিয়ে ক। ক কোনটা? এই যে এটা ক, ঠিক আছে, এই যে এই ব্যালেন্সটা, ঠিক আছে, ওইটা বাদ দিবেন। বাদ দিয়া নিচে যে ব্যালেন্সটা বেরাইবো ওইখানে ওই বরাবর লিখবেন ন্যূনতম ন্যূনতম কর প্রযোজ্য এমন আয়ের
নিয়মিত কর দেয়, এমন আয়ের নিয়মিত কর দেয়। ঠিক আছে, এই পর্যন্ত লেখা আপনার খাতায় যতটুকু লেখা হয়েছে, এরপর এরকম একটা দাগ দেন। বুঝতে পারছি? এরপর এরকম একটা দাগ দেন খাতার মধ্যে, দাগ দিয়ে একবার লাস্ট পর্যন্ত টানেন। টানছেন? হ্যালো? আচ্ছা, এরপরে দেখেন আমার এরপরের পার্টটা, আমি চলে যেতেছি গ। এরপরের পার্ট হলো গিয়ে আমার কি, গ। গ নাম্বার হলো গিয়া হেডলাইন, ন্যূনতম কর প্রযোজ্য, ন্যূনতম কর প্রযোজ্য আয়ের উপর ন্যূনতম কর। ঠিক আছে, তো এইখানে ন্যূনতম কর, ঠিক আছে, এইখানে এক নম্বর লিখবেন লভ্যাংশ 10%। দুই নম্বর লিখবেন সিকিউরিটি সুদ খাতে আয়, সিকিউরিটিজ সুদ খাতে আয় 5%। তিন নম্বর লিখবেন আমানতি, স্থায়ী আমানত, সরি প্রথমে সঞ্চয় আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, আমানতের ইত্যাদির, ইত্যাদির সুদ বা মুনাফা 10%। সুদ বা মুনাফা 10%। আহ ওটা আপনার প্রত্যেকটা ফার্স্ট কলামে লিখবেন, লেখা টাকাটা সেকেন্ড কলামে বসাবেন। সেকেন্ড কলামে বসাইয়া বন্ধ করে দিবেন এভাবে। সেকেন্ড কলামে স্যার তিন বসান, নাম্বারটা দেখেন একটু বুঝেন। খ নাম্বারটা করার পর এরকম একটা দাগ দিবেন, আপনার খাতা যতটুকু হয়েছে দাগ দিয়ে এখানে বন্ধ করবেন। ঠিক আছে, আর কে এই বন্ধ করে এই বন্ধ করবেন, একটা দাগ দিয়া, দাগ দিয়ে বন্ধ করার পর গ নাম্বারটা লিখবেন। ঠিক আছে, তিন নাম্বারটা হলো সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানতের উপর সুদ বা মুনাফা। এইগুলা লেখার পর যোগ কইরা যোগ ফলটা সেকেন্ড কলামে বসাইয়া এভাবে একটা দাগ দিয়া কি করবেন, একটা রেখা টেনে দিবেন। ঠিক আছে, এরপর আমি চলে যেতেছি গহতে। ঠিক আছে, গহতে আমার হলো চূড়ান্ত কর দায় নির্ণয়। গহ হইলে গিয়ে আমার চূড়ান্ত কর দায় নির্ণয়, চূড়ান্ত কর দায় নির্ণয়। ঠিক আছে, দেখেন খ এবং গ এর মধ্যে যেটি বড়, খ এবং গ এর মধ্যে যেটি বড় ওই অ্যামাউন্ট হইব আমার এখানে যোগ। হুম,
যোগ হইব গিয়া নিয়মিত কর দায়। নিয়মিত কর দায়, এটা হলো কত যে আমরা নিয়মিত কর দায় বের করছিলাম, ওইটা আমার কি হইব, যোগ হইব কোন অ্যামাউন্টের সাথে, খ এবং গ এর মধ্যে যেটা বড় এই অ্যামাউন্টের সাথে কি হইব, যোগ হইব। হুম, লেখা হয়েছে এ পর্যন্ত ভাই? হুম, উল্টাতে পারি। জি হ্যালো। স্যার। আচ্ছা, নেক্সট গেলাম। হ্যাঁ, এটার পরের অংশ আর কি, যোগের পরের অংশ, আরেকটা আইটেম যোগ দিবেন, সঞ্চয় পত্রের সুদ। সঞ্চয় পত্রের সুদ কত, 10%। এই আইটেমটা কি হবে, যোগ হইব এটার সাথে। এরপরে যোগ দিবেন লটারির, লটারির পুরস্কার, পুরস্কার প্রাপ্তির, প্রাপ্তির উপর 25%। ওইটাও কি হইব, যোগ হইব। যোগ দিয়া, এই সবগুলো যোগ দিয়া ব্যালেন্সটা নিচে নামাইবে। নিচে নামানোর পর আমার বেরিতেছে মোট কর দায়। আমার বেরিতেছে মোট কর দায়, একসাথে কর দায় কথাটা একসাথে। ঠিক আছে, এইখান থেকে আমি বাদ দেবো, বাদ বিনিয়োগ কর রেয়াত। বিনিয়োগ কর রেয়াত, বিনিয়োগ কর রেয়াত পূর্বেই নির্ণীত, পূর্বেই নির্ণীত। আমরা যে বিনিয়োগ ভাতা বাইর করি না, ওটা তো আমরা আগেই বাইর করি অঙ্কের, ওইটা আর কি। ওই বিনিয়োগ ভাতা কি করবো আমরা, বাদ দেবো। ঠিক আছে, বিনিয়োগ ভাতা কি করবো আমরা, বাদ দেবো। ক্লিয়ার? এইটার পরে যেটা আমার বাইরে এলো, ওইটা হলো আমার প্রদেয় করের পরিমাণ। এটা আমার বাইরে এলো প্রদেয় করের পরিমাণ। ঠিক আছে, এরপর এটার সাথে আমরা যোগ দেবো খ, ন্যূনতম কর দায়। ন্যূনতম কর দায়, ঠিক আছে, যেটা আমরা বাইরে করে রাখছিলাম। যোগ দিয়া যোগ ফলটা আমরা কি করবো, নিচে নামাবো। ঠিক আছে, নিচে নামাবো কি, ক, ও, খ। একটু আগে যে আমরা ক খ মার্কিং করলাম, ক আর খ। ঠিক আছে, এর মধ্যে, এর মধ্যে বড়টি, এর মধ্যে কি, বড়টি আমরা কি করবো, লিখবো। আচ্ছা, তারপরে দেখেন, এইটার সাথে আমরা যোগ দেবো যদি থাকে, এটার সাথে আমরা যোগ দেবো সারচার্জ। সারচার্জ খেয়াল আছে? ওই যে সম্পত্তি থাকলে একটা নির্দিষ্ট পরিমাণ, 2.5 কোটি টাকা সম্পত্তি থাকলে এই পরিমাণ ধরতে হইব, খেয়াল আছে? সারচার্জ সম্পর্কে যে আলোচনা করছিলাম, যোগ দিয়া যে ব্যালেন্সটা নামবো, এ পর্যন্ত লেখা হয়েছে। হুম, এ পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। ওকে, নেক্সট। সেটা বুঝলাম না। আর অল্প একটু আছে, করলে আমার এই চার্ট শেষ হয়ে যাব। আর কি একক ব্যক্তির ক্ষেত্রে কর দায় এটাকে আমরা নির্ণয় করবেন। পেন্সিল রাখুন। পেন্সিল রাখুন। হুম, এইটার সাথে আমরা যে যোগ দেবো
যোগ হইলো গিয়া ওই ব্যালেন্সটা যে আছে, ঠিক আছে, ওই পেজতে মনে করেন ব্যালেন্সটা আমি এখানে লিখলাম, ঠিক আছে, যোগ, যোগ জানি আসলে পরিবেশ ভুল সারচার্জ। হয়ে গেছে। পরিবেশ সারচার্জ এটা সরকার নতুন করছে, ঠিক আছে, পরিবেশ সারচার্জ। আর কি, যে গাড়ি চালাইবো সে গাড়ি চালায় যে পরিবেশের ক্ষতি করতেছে এর জন্য তার একটা চার্জ দিতে হবে। এর জন্য তার কি করতে হবে, একটা চার্জ দিতে হবে, ওই চার্জ যোগ করবে। যোগ কইরা যেটা বেরাইবো ওটা হলো সারচার্জ সহ, সারচার্জ সহ, সহ কর দায়। অর্থাৎ কর দায়ের সাথে আপনার সারচার্জ প্লাস পরিবেশ সারচার্জ সহ কর দায় নির্ণয় করলেন, ঠিক আছে, কর দায়, ঠিক আছে। এইটা থেকে বাদ দিবেন, বাদ যাইব উৎসে কর্তৃত কর। উৎসে কর্তৃত কর অর্থাৎ আপনার আমি পড়াইছিলাম না, বিভিন্ন সোর্স থেকে যখন সরকার ইনকাম করে তখন কিছু কিছু সোর্স আছে সরকার কি করে ওইখান থেকে টাকা কাইটা রাখে। যেমন শেয়ারে 10%, লটারিতে 20%, আপনারে দেওয়ার সময় কাইটা রাখবে। ওই উৎসে কর কর্তন কি করবেন, এখান থেকে বাদ দিবেন, কারণ ওই করটা তো আপনি আগেই দিচ্ছেন, ওই জন্য এখানে ওইটা ছাড় পাইবেন। মোট পর্দায় সারচার্জ থেকে বাদ দিবেন। বাদ দেয়া, এরপরে বাদ দিবেন যে ব্যালেন্সটা বেরাইবো, এইখান থেকে বাদ দিবেন বাদ অগ্রিম পরিশোধিত কর। অনেক সময় সরকার কি করে আপনার কাছ থেকে অগ্রিম কর নিয়ে নিব, অগ্রিম পরিশোধিত কর বলে দেবো, আপনি অগ্রিম কর জমা দেন। আপনি যখন নাকি নিট কর দায় নির্ণয় করবেন তখন এই করটা ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিবেন, ঠিক আছে। যদি অগ্রিম পরিশোধিত কর আপনি করে থাকেন তখন ওই অ্যামাউন্টটাও কি হবে এখান থেকে বাদ হইবে। বাদ দিয়ে যে ব্যালেন্সটা বেরাইবো ওইটা হইলে আমার নিট প্রদেয় কর। ওইটা হলো আমার কি, নিট প্রদেয় কর, ঠিক আছে, শেষ। ওইটা হলো আমার কি, নিট প্রদেয় কর। হুম, লেখা হয়েছে এ পর্যন্ত। জি স্যার। আচ্ছা দেখেন, প্রথম চাইতেছে আমি করদার নির্ণয়, ঠিক আছে। আপনি যে করদায় নির্ণয় করানো শিখাইছে আমি বেতন খাতে, ওইখানে শুধু অনলি বেতন খাত, ঠিক আছে। যখন নাকি আমি ওভারঅল অঙ্কটা করামু, ঠিক আছে, 6টা খাত আলোচনা করার পর, ওই সময় আর কি 6টা চ্যাপ্টারের পর যখন আমি করদার নির্ণয় করবো, ঠিক আছে, তখন প্রসেসটা হবে এইটা, যে প্রসেসটা আজকে আলোচনা করলাম এই প্রসেসটা, ফুল প্রসেসটা কি করতে হইব ওই অঙ্কের মধ্যে প্রতিফলন হইব। এই জন্য এই চারটা লিখে দিলাম, এই চারটা নিয়মিত আপনি পড়বেন। পড়লে কি হইব, যখন আমি 6টা চ্যাপ্টারের শেষে আপনার এটা আলোচনা করুন তখন আপনার জন্য ইজি হইব। আমি বুঝতে পারছি। হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন কি নেক্সট পার্টে যাবেন নাকি আজকে এখানে স্টপ দেবেন? স্যার আজকে এই পর্যন্তই থাকুন। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, কারণ আজকে ম্যাথ চালু করলে পরবর্তী ওর আবার ওই অংশ বুঝবো না, কারণ আজকে ওই যে সূত্র লিখে দিছিলাম না, ওই পার্টের ম্যাথ আলোচনা শুরু করতাম আর কি, ঠিক আছে। তো আপনি এই পার্টটা, এই চারটা একটু প্রত্যেকদিন দেখেন, ঠিক আছে। এই চারটা এখন লাগবে না, যখন নাকি আমরা ওভারঅল অঙ্ক করবো ওই সময় লাগবে। ওই যে 6টা চ্যাপ্টার শেষে একক ব্যক্তির কর নির্ণয় করুন তখন আমার এই চারটা লাগবে, ঠিক আছে। আচ্ছা ওকে, স্টপ করলাম। স্যার।